হাসিনার যে অন্যায় আচরণগুলোর প্রতিবাদ করাটা আমাদের প্রথমে এরকম একটা আমাদের ইচ্ছা ছিল, কিন্তু যতই দিন গনিয়ে যাচ্ছে ততই আমাদের একটা আশাবাদী ছিলাম যে হাসিনার পতন হয়ে যাবে। 2রা আগস্ট শুক্রবারের পর থেকে একটা পরিবেশ তৈরি হয়ে গেছে, মনে হয় তারা টিকবে না। এমনকি একটা আওয়াজও উঠে গেছে যে হাসিনা দেশ থেকে পলায় গেছে। হাসিনা টিভির সামনে এসে বলছে যে হাসিনা পলায় না, আওয়ামী লীগ পলানোর দল না। তো এই সময় থেকে একটা জনসাধারণের মধ্যে একটা আশার বাণী শুরু হয়ে গিয়েছিল যে সরকার একটা পতন হবে। ছাত্রলীগেরা 3:30টার দিকে আবার দেশীয় অস্ত্র নিয়ে তারা বাইতুল মোকাররমের মসজিদের ভিতরে ঢুকেছে, রাস্তা দিয়েও তারা মহড়া দিয়েছে। 2 তারিখে জমিয়তের সংহতি সমাবেশে অংশগ্রহণ করেছি, 3 তারিখে আমি শাহবাগে অংশগ্রহণ করেছি, 4 তারিখে এটা তো অনেক কঠিন একটা বিষয় ছিল। 4 তারিখে জমিয়ত উলামা ইসলামের পক্ষ থেকে সকাল 10টার সময় একটি সংহতি সমাবেশ ছিল বাইতুল মোকাররমের সামনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। স্বাগত জানাচ্ছি ইনসাফের নিয়মিত আয়োজন ইনসাফের মুখোমুখিতে। আজকে আমাদের অতিথি জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজি। আজকে আমরা ওনার সাথে কথা বলবো জুলাই গণ অভ্যুত্থান নিয়ে। মুহতারাম, প্রথমে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রথমেই যে বিষয়টা আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে আন্দোলন হলো 2024-এর জুলাই মাসে, সেই জুলাই মাসে আন্দোলনের সময় অনেকেই যুক্ত ছিল, মাদ্রাসার ছাত্ররা, ওলামায়ে কেরাম, আপনি, আপনার দল। এই জায়গা থেকে প্রথমে আপনার স্মৃতিচারণটা শুনতে চাচ্ছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। কাছে ও দূরে, দেশে ও বিদেশে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকে ইনসাফের মুখোমুখি এই অনুষ্ঠানটি দেখছেন, সকলকে প্রীতি ও মোবারকবাদ জানাচ্ছে। আমাদের জুলাই অভ্যুত্থান, জুলাইয়ের আন্দোলন আমাদের নতুন বাংলাদেশ উপহার দিয়েছে, এই বিষয়টি আমরা সবাই জানি। একটা জিনিস আমাদেরকে জানতে হবে, 2008-এর 28শে ডিসেম্বর যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে 2014-তে একটি নির্বাচন দিয়েছে যেখানে কোনো মানুষের অংশগ্রহণ ছিল না। পাশাপাশি 153টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিলেকশনের মাধ্যমে তারা ঘোষণা দিয়েছিল, এবং হাসিনা ওই সময় বলেছিল যে আমরা একটা গতানুগতিক নিয়মতান্ত্রিক একটি নির্বাচন দিচ্ছি, পরবর্তীতে আমরা দেখব, সাংবিধানিক বিষয়টি রক্ষা করার জন্য আমরা এই নির্বাচনে দিচ্ছি। পরবর্তীতে যেভাবে হোক সে তার কথা রাখে নাই। 2018 নির্বাচন হলো, সর্বশেষ 2024-এ একটা বিতর্কিত নির্বাচন হওয়ার পরে এদেশের মানুষের মধ্যে যে আওয়ামী লীগের প্রতি ঘৃণা, এটা সর্বস্তরে মানুষের মধ্যে জিনিসটা ছড়িয়ে পড়ল। দীর্ঘ 16 বছর পর্যন্ত মানুষ আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডে মানুষ বিরক্ত ছিল এবং অন্তর থেকে ঘৃণা করত। 2024-এ ছাত্ররা কোটা বিরোধী আন্দোলনের রাস্তায় নেমে আসে, রাজপথে। তো এই আন্দোলনই সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে, আর এই আন্দোলনটা শেষ পর্যন্ত আওয়ামী লীগ এবং আওয়ামী সরকার বিরোধী হয়ে যায়। আমি জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের একজন দায়িত্বশীল, আমিও রাজপথে ছিলাম। বিশেষ করে রাজধানীর গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট গোপীবাগ, মানিকনগর, মুগদা, ওই স্পটের মধ্যে আমরা সরাসরি ছিলাম। শুধু আমি নয়, বিভিন্ন ইসলামিক দলের যারা দায়িত্বশীল ছিল, এইরকম প্রায় আমরা 4-5 জন প্রতিদিন যখনই আন্দোলন শুরু হতো আমরা মানিকনগর বিশ্ব রোডে আমরা আন্দোলন করেছি, এবং যারা সরাসরি সক্রিয়ভাবে যারা জড়িত ছিলেন তাদের সাথে আমরা কাজ করেছি। তো এই ধারাবাহিক অনুযায়ী সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়ে, তারপরে তো আলহামদুলিল্লাহ একটা বিজয় চলে আসে, এবং আমাদের দল জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ রাজপথে ছিল, এবং আমাদের দলের পক্ষ থেকে নির্দেশনাও ছিল। আমাদের দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দির নেতৃত্বে সেই শাহবাগের মধ্যে যে ছাত্রদের জমায়েত হয়েছিল, সেখানে তিনি ছাত্রদের পক্ষে, দেশের পক্ষে, আওয়ামী লীগের বিরুদ্ধে তিনি জোরালো বক্তব্য দিয়েছিলেন, যেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা ব্যাপক প্রচার হয়েছিল।
ধন্যবাদ আপনার কাছে। আপনার দলীয় বিষয়টাতে আসবো, তার আগে আপনার ব্যক্তিগত বিষয়, জুলাই আন্দোলনে আপনার অংশগ্রহণ হ্যাঁ। কিভাবে ছিল, কবে থেকে অংশগ্রহণ করে? যেদিন শুরু হয়েছে, মানে বিশেষ করে প্রথমত ছাত্ররা আন্দোলন শুরু হলো, এরপরে আন্দোলনটা ব্যাপক হয়ে যায় যেদিন শেখ হাসিনা বলেছিল রাজাকারের নাতিরা বা রাজাকারের বাচ্চারা কি এগুলোর জন্য উপযুক্ত, এই কথাটা গালি দেওয়ার পরেই তো এটা ছড়িয়ে পড়ে। এই দিন থেকেই সাধারণ মানুষ পর্যন্ত এই আওয়াজটা পৌঁছে যায়। এবং দুইটা দিক ছিল, রাস্তার মধ্যে নারী পুরুষ আবাল বৃদ্ধা এবং ছোট বাচ্চা অনেকেই নেমে এসেছিল। ওই সময় অনেকে বলতো যে অনেকে দেখতে আসে, আসলে দেখার জন্য না, সহানুভূতি প্রকাশ করার জন্য রাস্তায় অনেক মানুষ নেমে এসেছিল সারা বাংলাদেশে। বিশেষ করে ঢাকাতে কয়েকটা পয়েন্ট ছিল, যাত্রাবাড়ি পয়েন্ট ছিল, উত্তরা পয়েন্ট ছিল। কিন্তু আরেকটা সুন্দর দিক কী ছিল, যে আন্দোলনের প্রত্যেক জায়গায় কি সিস্টেমে চলছিল। দেখা গেল যে নরসিংদী জেলখানা হামলা হয়েছে, অমুক জায়গায় থানাতে হামলা হয়েছে, প্রতিরোধ হয়েছে। তো এই যে একটা বিষয় তখন বোঝা গেছে, অনেকে ভাবতো যে বিচ্ছিন্নভাবে যে ছড়িয়ে ছিটিয়ে আন্দোলনগুলো হচ্ছে। পরবর্তীতে যারা বুঝার তারা বুঝতে পেরেছে যে এই আন্দোলনের একটা নিয়ন্ত্রণ হচ্ছে। না, আমি শুনতে চাচ্ছিলাম আপনার অংশগ্রহণটা। ওই সময়টাতে অনেকে যারা মাঠে থাকতে পারতো না, তারা লেখালেখির মাধ্যমে কি বলে আন্দোলনে অংশগ্রহণ করেছিল, বা হেল্পের মাধ্যমে, যেমন যারা আন্দোলন করতেছিল তাদেরকে হেল্প করার মাধ্যমে। আপনার আসলে আপনার জায়গাটা কোথায় ছিল? না, আমাদের জায়গা তো পরিষ্কার ছিল। আমরা তো বললামই মানিকনগর বিশ্ব রোডে আমরা ছিলাম। শুধু আমি না, আমার অন্যান্য ইসলামী দলের যারা ভাইয়েরা ছিলেন তারা তো আমার বক্তব্যগুলো শুনবেন, তারা ছিলেন। বিভিন্ন ইসলামিক দলের কেন্দ্রীয় সভাপতি সহ আমরাও বেশ কয়েকজন ছিলাম। আমরা প্রতিদিন যে যখনই আন্দোলন শুরু হতো জোহরের পরে, তখন থেকে আমরা অবস্থান করেছি। আপনি আন্দোলনে যুক্ত হয়েছেন, আপনি দাড়ি টুপি পরা, আপনি মাদ্রাসার আলেম, কিন্তু আন্দোলনটা তো ছিল একটা শ্রেণীর কোটা আন্দোলন, স্কুল ভার্সিটির ছাত্রদের অধিকার আদায়ের আন্দোলন। এই আন্দোলনে কেন আপনি যুক্ত হলেন? আমি কিন্তু শুরুতেই বলেছি, আমরা কিন্তু ন্যায়ের পক্ষে। এবং 2008-এর নির্বাচন দিয়ে আমি কিন্তু কথা শুরু করেছি। 2008-এর নির্বাচনের পর থেকে 14 নির্বাচন, আওয়ামী লীগের প্রতি মানুষের একটা ঘৃণা ছিল। তো এই ঘৃণা এবং তাদের অন্যায় আচরণগুলো মানুষের বিরক্ত ছিল তাদের প্রতি প্রচণ্ডভাবে। এই কারণে মানুষ স্বতঃস্ফূর্তভাবে মানুষ রাজপথে নেমে এসেছিল। আপনার জমিয়ত উলামায়ে ইসলামের অ্যাক্টিভিটিটা যদি আমাদেরকে জানাতেন। এটা আপনারা দেখেছেন, আমাদের তো দলীয়ভাবে আমরা সংহতি সমাবেশও করেছি। বিশেষ করে আমাদের বাইতুল মুকাররমের সামনেও আমরা অবস্থান নিয়েছিলাম দলীয়ভাবে। আমি তারিখ সহ বলছি, 2024-এর 2 আগস্ট অর্থাৎ শুক্রবার জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে সিনিয়র নেতৃবৃন্দের উপস্থিতিতে যে কোটা বিরোধী বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শাহাদত বরণ করেছে তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া মাহফিল এবং সংহতি প্রকাশ করে একটা অনুষ্ঠান হয়েছিল আগস্টের 2 তারিখে। আর এই সময়টা খুবই চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। তারপরও আমাদের দলের মহাসচিব সহ সিনিয়র সহসভাপতি সহ সবাই ছিলেন, আমিও ছিলাম সেখানে। আমি বক্তব্য দিয়েছি এবং এগুলো পত্রিকায় আমাদের এই সংবাদগুলো এসেছে এবং ফেসবুকের মাধ্যমে আমাদের এগুলো ছড়িয়ে গেছে। তা আমরা সক্রিয়ভাবে ছিলাম। তারপরে পরের দিন ছিল শনিবার 3 আগস্ট। তো ওই দিনও আমরা শাহবাগ গিয়েছি। শাহবাগ যাওয়ার পরে আমরা কিন্তু ছবিও দিয়েছি। আমার ব্যক্তিগত আইডিতে এখনও সেই ছবিগুলো আছে। শাহবাগে যাওয়ার পরে আমাদের বিশেষ করে বিভিন্ন ইসলামিক দলের যে নেতৃবৃন্দ আছেন তাদের সাথে আমাদের দেখা হয়েছে, কথা হয়েছে এবং আমরা পোস্ট করেছি, সংহতি প্রকাশ করেছি। আমরা মিডিয়ার সামনে কথাও বলেছি ওই সময়। আপনারা কি শুরুতেই আন্দোলন যখন শুরু হয়, আপনাদের আন্দোলনটা যখন শুরু হয়, ছাত্রদের আন্দোলন তো অনেক আগে শুরু হয়, একটা সময় পরে গিয়ে সাধারণ মানুষ, দেশের সাধারণ জনতা এবং যেটা বললেন আবাল বৃদ্ধা বনিতা উলামা একরাম সবাই একসাথে নামলো, তখন থেকে কি আসলে চিন্তা ছিল কিনা যে হাসিনার পতন হবে বা হাসিনাকে পতন করাবো? আমি একটা জিনিস বলি, হাসিনার যে অন্যায় আচরণগুলোর প্রতিবাদ করাটা আমাদের প্রথমে এরকম একটা আমাদের একটা ইচ্ছা ছিল। কিন্তু যতই দিন গড়িয়ে যাচ্ছে ততই আমাদের একটা আশাবাদী ছিলাম যে হাসিনার পতন হয়ে যাবে। আর বিশেষ করে আমি বলছি 2 আগস্ট শুক্রবারের পর থেকে একটা পরিবেশ তৈরি হয়ে গেছে, মনে হয় তারা টিকবে না। এমনকি একটা আওয়াজও উঠে গেছে যে হাসিনা দেশ থেকে পলায়ে গেছে। তারপরে হাসিনা এই টিভির সামনে এসে বলছে যে হাসিনা পলায় না,
আওয়ামী লীগ পলানোর দল না। তো এই সময় থেকে একটা জনসাধারণের মধ্যে একটা আশার বাণী শুরু হয়ে গিয়েছিল যে সরকার একটা পতন হবে। আমিও একটা বিশ্বাস করেছিলাম যে ইনশাল্লাহ পতন হবে ইনশাল্লাহ। এই জন্য আমি 2 তারিখেও জমিয়তের সংহতি সমাবেশে অংশগ্রহণ করেছি, 3 তারিখে আমি শাহবাগে অংশগ্রহণ করেছি এবং 4 তারিখে, এটা তো অনেক কঠিন একটা বিষয় ছিল, 4 তারিখে জমিয়ত উলামা ইসলামের পক্ষ থেকে বাইতুল মুকাররমের সামনে সকাল 10টার সময় একটি সংহতি সমাবেশ ছিল বাইতুল মুকাররমের সামনে। এটা হয়েছে। এরপরে আমাদের বিভিন্ন দলের নেতৃবৃন্দের সর্বদলীয়ভাবে একটা অবস্থান নেওয়ার কথা বলা হয়েছিল। তো আমি এসেছিলাম জোহরের সময়। এদিনের খুব করুণ একটি অবস্থা, রাস্তায় কোনো মানুষ নেই। পল্টন মোড়ে হাজার হাজার ছাত্রলীগ এই অবস্থান করেছে, আবার হাজার হাজার পুলিশ ছিল। কিন্তু পরিস্থিতিতে এত ঘোলাটে আমার জানা ছিল না। তো আমি এবং আমার সাথে আরেকজন ছিল, আমরা রিক্সা দিয়ে মানিকনগর থেকে বাইতুল মুকাররম আসলাম, উত্তর গেটে এসে নামলাম। কোনো লোক নাই, কোনো ধরনের দাড়িওয়ালা টুপিওয়ালা না, কোনো মানুষ নেই। কিন্তু আমার ওই সময় বুঝে আসে না, আমি যখন দৈনিক বাংলার মধ্যে আমাদের রিক্সাগুলো ঢুকছে, এই সময় রাস্তায় কোনো মানুষ নেই, কিন্তু দোকানপাট থেকে এমনভাবে তাকিয়ে আছে মানুষ, আশ্চর্য হয়ে আর কি। আমরাও বুঝতে পারি না ঘটনাটা কি। এটা ঘটনা হচ্ছে, এর আধা ঘন্টা আগে ছাত্রলীগ রাস্তায় যাকেই পেয়েছে তার উপরে হামলা করেছে, অনেককে আহত করেছে। আমাদের এটা জানা ছিল না। তখন আমি বাইতুল মুকাররমের উত্তর গেটে এসে যখন দাঁড়ালাম, আমার 2 জন ভাই আসছে নেজাম ইসলাম পার্টির, মাওলানা এহতেশামুল হক সাখী এবং মাওলানা আব্দুল্লাহ মাসুদ খান। তো ওনারা আমার দেখা দৌড়ে আসছে। আয়সা কোত্থেকে আসলেন? আমি কই আসলাম তো এই যে উলামায়ে কেরাম অবস্থান করবে জোহরের পরে, আমি এখানে অংশগ্রহণ করার জন্য। অবস্থা তো খুবই খারাপ। তখন কয়েকজনের থেকে শুনলাম যে বাইতুল মুকাররম দক্ষিণ গেটে ছাত্রলীগ হামলা করে দাড়িওয়ালা টুপিওয়ালা কয়েকজনকে আহত করে ফেলেছে। তো আমরা বাইতুল মুকাররম মসজিদে জোহরের নামাজ পড়লাম। তো মাত্র বাইতুল মুকাররম মসজিদে 1 কাতার থেকে 1.5 কাতার মুসল্লি ছিলেন। ওই সময় বাইতুল মুকাররম ইমাম সাহেব ছিলেন মাওলানা মুফতি আহসানুল হক জিলানী সাহেব। উনি আমাদের খুব ঘনিষ্ঠ লোক। তখন উনি বললে, আপনি কোথায় আসছেন? আমি কই যে আন্দোলন। অবস্থা তো খুবই খারাপ, তো এই জন্য এক কাজ করেন, এখন বাহিরে যাওয়াটা নিরাপদ না। তো উনি ওনার রুমে নিয়ে গেছে আমাকে। তো আমি ওনার রুমে অবস্থান করছি। 3টা সাড়ে 3টা পর্যন্ত রাস্তায় কোনো মানুষ ছিল না। এরই মধ্যে ছাত্রলীগেরা 3:30টার দিকে আবার দা এবং দেশীয় অস্ত্র নিয়ে তারা বাইতুল মুকাররমের মসজিদের ভিতরে ঢুকেছে, রাস্তা দিয়েও তারা মহড়া দিয়েছে। এটা হলো 3:30টার দিকে। তারপরে এই দিন আবার আমাদের ইসলামী আন্দোলন যেটা আছে, ওনারারও একটা জমায়েত ছিল। তো 3:30 না 4টার দিকে ইসলামী আন্দোলনের কিছু ভাই বেরাদর, তাদের হাতে কিছু লাঠি সোটা ছিল, ওনারা বাইতুল মুকাররমের উত্তর গেটে এসে অবস্থান করছে। তো ওই দৃশ্যটা ওই এহসানুল হক জিলানী সাহেব একজন খাদেমকে পাঠাইলেন, যে আপনাকে একটু দেখে আসেন। তো দেখলো রাস্তার মধ্যে 5-10-15 জন আলেম দাঁড়িয়ে আছে। তো এই দৃশ্যটা শোনার পরে আমি আসলাম রাস্তায়। তো রাস্তায় আসার পরে আমি আমাদের দলের অফিস হচ্ছে বাইতুল মুকাররম উত্তর পাশে, এবং এখানে ইসলামী আন্দোলনের অফিস। তো এখানে আসার পরে দেখছি হাজার হাজার মানুষ এখানে জমায়েত হয়ে আছে এবং বিভিন্ন জন মিছিল দিচ্ছে। এটা হলো 4টার ঘটনা। তো 4টার পরে আসরের আগ মুহূর্তে তখন একটা ইসলামী আন্দোলনের নেতৃত্বে শাহবাগে একটা বিরাট মিছিল গেছে। তো আমি ওই মিছিলের সাথে সাথেই শাহবাগ চলে গেছি। তো ওখানে যাওয়ার পরে তো আমাদের হাজার হাজার মানুষ জমায়েত হয়েছে, আমাদের দলীয় নেতাকর্মীরাও ছিল ওই শাহবাগে। তো আমরা এখানে ছিলাম মাগরিব পর্যন্ত। তো মাগরিবের যখন সন্ধ্যা আজান দিবে তখন সবাই নিজ নিজ আবাসস্থলে চলে যাচ্ছে। তো আমি কিন্তু এই সময় কিন্তু ডাইরেক্ট এই প্রেস ক্লাবের দিকে যাওয়ার মতো পরিবেশ ছিল না। এই জন্য আমি কাকরাইল মোড় হয়ে এদিকে আসলাম। আসার পরে এই ইনসাফ অফিসে আসছি এই 4 তারিখে। তো সন্ধ্যার পরে মাহফুজ খন্দকার ইনসাফের সম্পাদক, ওনার সাথে এই ইনসাফের অফিসে আমি রাত্রে 9টা বা 10টা পর্যন্ত এখানে বিভিন্ন বিষয়ে আলোচনা করার পরে পরিবেশ বুঝে তারপর আমার সাথে একজন লোক ছিল, তখন আমাদের মানিকনগর চলে গেছি। তো এরপরে তো জানেনই নেট বন্ধ, অনেক কিছুই তো আমাদের খোঁজখবর বিচ্ছিন্ন হয়ে গেছে। তারপরে আমি এই বিশেষ করে মানিকনগর বিশ্ব রোডে কী অবস্থা, মানুষ অবজারে আসছে। তো আমিও আসছি জোহরের আগে 12টার দিকে। তারপরে জোহরের নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে আমাকে একজনে ফোন দিলেন, আমার একজন পরিচিত সাংবাদিক, যে মনে হয় সরকার পতন হয়ে গেছে, সম্ভবত এরকম একটা আলোচনা চলছে, আপনি কি কোনো কিছু জানেন? আমি কি এখন পর্যন্ত আমার কাছে কোনো তথ্য পাচ্ছি না, কিন্তু পরিবেশ মনে হচ্ছে যে একটা কিছু হবে। তো এরপরে শুনলাম যে এই সেনাপ্রধান বক্তব্য দিবেন। তখন আমি আশাবাদী যে দেশে একটা পরিবর্তন আসছে। তো আমার যে মোবাইল FM রেডিও শুনতে গেলে নেট লাগে, তো এই জন্য আমার বাসার যে মোবাইলটা আছে ওটা FM রেডিও শোনা যায়। তখন আমি বিশ্ব রোড থেকে চলে গেছি বাসাতে যে বক্তব্য শুনবো। বাসায় গিয়ে যখন মোবাইলে দেখি যে নেট চলে আসছে, তখন ভাবলাম যে একটা পরিবর্তন হয়ে গেছে।
তখনই দেখলাম কালবেলা বা এরকম একটা পত্রিকার লাইভে দেখছি শাহবাগে হাজার হাজার মানুষ জড়ো হয়ে গেছে। তখন আমি আমার সাথে দুইজনকে নিয়েই আমরা বের হয়ে গেলাম। তো বের হয়ে সম্ভবত আপনার সাথে আমার দেখা হয়ে গেছে হাইকোর্টের সামনে। তো ওখানে দেখা হলো, ইন্টারভিউ দিলাম ইনসাফ সহ আরও বিভিন্ন পত্রিকায়। তো তখন তো পরিস্থিতি কীরকম পুরা দেশবাসী দেখেছেন।